নমস্কার বন্ধুরা, এডুকেশন আর্টসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ইতিহাসের বিষয় মেটারনিক ব্যবস্থা। এটা পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে পার্ট 1 ভিডিও দেখে নেবে। চলো শুরু করা যাক আজকের আলোচনার বিষয় মেটারনিক ব্যবস্থা। আমরা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছি ইনি হলেন মেটারনিক। পুরো নাম হলো প্রিন্স ক্লেমেন্স ভন মেটারনিক। চলো আলোচনা শুরু করা যাক। আমরা মেটারনিক ব্যবস্থার প্রথম পর্বে আমরা আলোচনা করেছি মেটারনিক যুগ, মেটারনিক ব্যবস্থা এবং মেটারনিক ব্যবস্থার উদ্দেশ্য। ঠিক আছে, আজ আমরা পার্ট 2 তে আলোচনা করব অস্ট্রিয়া মেটারনিক ব্যবস্থা, ইউরোপে মেটারনিক ব্যবস্থা, মেটারনিক ব্যবস্থা ব্যর্থতার কারণ এবং অবশেষে মূল্যায়ন। চলো আলোচনা শুরু করা যাক। আলোচনা শুরু করার আগে আমরা একটু ম্যাপটিকে ভালো করে দেখে নিই। তো এই হলো আমাদের প্রিয় ভারতবর্ষ। আমরা এখন ইউরোপের ম্যাপটিকে দেখে নিচ্ছি। আর এই হলো বন্ধুরা ইউরোপের ম্যাপ। তো অস্ট্রিয়া, জার্মানি এবং সমগ্র ইউরোপে মেটারনিক ব্যবস্থা প্রভাব কিন্তু বিস্তার করেছিল। চলো আমরা আরেকটু ভালো মতো ম্যাপটিকে দেখে নিই। এই হলো বর্তমান আধুনিক ম্যাপ। আমরা দেখতেই পাচ্ছি অস্ট্রিয়ার পাশে ইতালি, ঠিক আছে, পাশে হাঙ্গেরি, চেক, স্লোভাকিয়া, জার্মানি, সুইজারল্যান্ড প্রভৃতি দেশের বর্ডার পড়েছে। তো এটি বর্তমান ম্যাপ। আমরা তৎকালীন ম্যাপটি ঊনবিংশ শতকে দেখে নিই একবার। আর এই দেখো তৎকালীন ঊনবিংশ শতকের ইউরোপের ম্যাপ। সেখানে আমরা এম্পায়ারকে দেখতে পাবো, রাশিয়ান এম্পায়ার, অটোমান এম্পায়ার, ঠিক আছে, অস্ট্রিয়ান এম্পায়ার। তো সে সময় রাজতন্ত্রই ইউরোপে বিস্তার ছিল। তো চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো আমরা প্রথমে যে পয়েন্টটি করব সেটি হলো অস্ট্রিয়া এবং জার্মানিতে মেটারনিক নীতি। ঠিক আছে, তো এই নীতি অস্ট্রিয়া এবং জার্মানিতে কি প্রভাব বিস্তার করেছিল এবং এই নীতিটি জার্মানিতে এবং অস্ট্রিয়াতে কি হয়েছিল সেটা আমরা দেখে নিই। তো সবার আগে বলে রাখি অস্ট্রিয়া চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী ছিলেন মেটারনিক, প্রিন্স ক্লেমেন্স ভন মেটারনিক। তিনি তৎকালীন ইউরোপের একজন উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তি ছিলেন। আমরা মেটারনিকের চরিত্র সম্পর্কে বলতে পারি তিনি একজন আহ, বুদ্ধিমান কূটনীতিবিদ, ঠিক আছে। এই জন্য মেটারনিককে কূটনীতির জাদুকরও বলা হয়, প্রিন্স অফ ডিপ্লোমেসি। তো অস্ট্রিয়া এবং জার্মানিতে তিনি কি করেছিলেন, তিনি এই মেটারনিক নীতি প্রয়োগ করেছিলেন। ঠিক আছে, তিনি কি করেছিলেন, নিজ রাষ্ট্রে ডিভাইড অ্যান্ড রুল, বিভেদ নীতির সাহায্য নিয়েছিলেন। কারণ অস্ট্রিয়া সাম্রাজ্যে বিভিন্ন ভাষাভাষী এবং বহু ধর্মের মানুষ বসবাস করে। তাই তিনি এক গোষ্ঠীর সঙ্গে অন্য গোষ্ঠীকে লাগিয়ে দিয়েছিলেন। ঠিক একইভাবে আমরা দেখতে পাই যে আমাদের ভারতবর্ষ, সেখানেও ইংরেজরা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করেছিল, ডিভাইড অ্যান্ড রুলের নীতি গ্রহণ করেছিল। হিন্দু এবং মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগিয়ে তারা 200 বছর কিন্তু ভারতবর্ষ স্বাধীন করেছিল। ঠিক একই নীতি অস্ট্রিয়াও তার দেশে প্রয়োগ করেছিল, মানে মিটারনিক। এছাড়াও মিটারনিক অস্ট্রিয়া এবং জার্মানিতে দমন নীতির সাহায্য নেয়। যখনই অস্ট্রিয়াতে, ঠিক আছে, গণ আন্দোলন বা প্রজা বিদ্রোহ শুরু হবে, তিনি সেটাকে একদম কঠোর নীতি, মানে দমন নীতি, একদম কঠোর দমন নীতি প্রয়োগ করে সেই আন্দোলনকে কিন্তু নিস্তেজ করে দেবে। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়গুলিকে সরকারি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র এবং অধ্যাপকদের ওপর সরকারি নিয়ন্ত্রণ ছিল এবং ছাত্র এবং অধ্যাপকদের ওপর গোয়েন্দা দ্বারা নজরদারিও রাখা হতো। ছাত্ররা যাতে উদারপন্থী উদারপন্থী দ্বারা প্রভাবিত হয়ে না যায় সেই জন্য তারা নজর রাখতেন। এছাড়াও পঠন পাঠনেরও কিছু পরিবর্তন করা হয়েছিল। সে সময় ইতিহাস, ফিলোসফি, রাষ্ট্রবিজ্ঞান এগুলো কিন্তু পঠন পাঠন করা হতো না। এমনকি বিদেশি পুস্তক, ঠিক আছে, বিদেশ থেকে আসা অধ্যাপক, সংবাদপত্র এগুলি সব কিন্তু পুরোপুরি নিষিদ্ধ করা হয় অস্ট্রিয়াতে। এছাড়াও রাজনৈতিক সভা সমিতি নিষিদ্ধ করা হয়। সংবাদপত্রের যে স্বাধীনতা সেটিকে কিন্তু হনন করা হয় এবং বাক স্বাধীনতা অর্থাৎ ফ্রিডম অফ স্পিচ, প্রত্যেকটা গণতন্ত্রের যে স্তম্ভ, ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা, সেটিকে কিন্তু কেড়ে নেওয়া হয় জনগণের অধিকার। 1819 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাই তিনি কার্লস বা ডিক্রি জারি করে, ঠিক আছে, বা হুকুমনামা জারি করে মেটারনিক কি করলেন, জার্মানির রাজনৈতিক যে দল আছে এবং ছাত্র সংগঠন আছে সেগুলোকে পুরোপুরি নিষিদ্ধ করে দিলেন। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা বা খর্ব করা আমরা এর আগেই পড়লাম। এবং ছাত্র সংগঠন এবং অধ্যাপকদের ওপরও নজরদারি রাখা হতো গোয়েন্দা দ্বারা।
তো এগুলো আমরা আগেই বললাম। তো এই পয়েন্টটিকে আমরা যদি এইভাবে গুছিয়ে লিখি তাহলে কিন্তু আমাদের এই পয়েন্টটি হয়ে যাবে। তো আমরা পরের পয়েন্টে আলোচনা করব। তো আমরা এখন আলোচনা করব ইউরোপে মেটারনিক তন্ত্র। ঠিক আছে, তো ইউরোপে মেটারনিকের যে নীতি কিভাবে কাজ করেছিল সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমরা দেখতেই পাচ্ছি প্রাক বিপ্লব অবস্থা বজায় রাখা, অর্থাৎ ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের যে রাজনৈতিক এবং ভৌগোলিক অবস্থা ছিল এবং রাজতন্ত্র ছিল সেটিকে পুনরায় বজায় রাখতে হবে এবং জাতীয়তাবাদী উদারপন্থী গণতন্ত্রের জন্য যে আন্দোলন সেটিকে কিন্তু কোনোভাবেই আসতে দেওয়া যাবে না। তা এইগুলি দমন করার জন্য ভিয়েনা সম্মেলনে 1815 খ্রিস্টাব্দে ন্যায্য অধিকার নীতি দাবি করা হয়। ঠিক আছে, এবং সেখানে ইউরোপীয় শক্তি সমবায় অর্থাৎ কনসার্ট অফ ইউরোপ একটা দল গঠন করা হয়, যেটি যে আন্তর্জাতিক সংস্থা। এখানে ইউরোপের বিভিন্ন দেশের শাসকেরা অংশগ্রহণ করেছিলেন। এই যে কনসার্ট অফ ইউরোপ, এটি গঠন করার একমাত্র উদ্দেশ্য ছিল যে সমগ্র ইউরোপে যখন এই গণতন্ত্র ছড়িয়ে পড়বে তারা এই গণতন্ত্রকে একত্রিতভাবে আন্দোলন, এই যে গণতন্ত্র সেটিকে তারা আটকাবে বা রুখে দাঁড়াবে, এটি ছিল এর একমাত্র উদ্দেশ্য। এছাড়াও আমরা দেখতে পাই মেটারনিক দমন পীড়ন নীতির দ্বারা, ঠিক আছে, জাতীয়তাবাদ এবং যে প্রগতিশীল চিন্তাধারা সেগুলিকে দমন করতে পেরেছিলেন। ঠিক আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি শক্তি সমবায় ইতালির নেপলস পিডমন্টে যে প্রজা বিদ্রোহ হয়েছিল সেটিকে কিন্তু দমন করে দেয়। এছাড়াও স্পেনেও যে উদারনৈতিক আন্দোলন হয়েছিল সেটিও কিন্তু দমন করা হয় এই কনসার্ট অফ ইউরোপ দ্বারা। ঠিক আছে, 1830 খ্রিস্টাব্দে আমরা জানি জুলাই বিপ্লব হয়েছিল। সেখানে ইতালির পার্মা মডেনা ওই পোপের রাজ্যে গণ আন্দোলন দেখা যায়। তো এই যে ফ্রান্সে জুলাই বিপ্লব হলো, এর ফলে সেখানে তো দশম চার্লস তাকে সিংহাসন থেকে সরিয়ে দেওয়া হয় এবং লুই ফিলিপকে সিংহাসনে বসানো হয়। ঠিক আছে, এর ফলে কি হলো, ফ্রান্সের দেখা দেখি আস্তে আস্তে ইতালির পার্মা মডেনা এবং পোপেও কিন্তু এই আন্দোলন, জুলাই বিপ্লবের যে আন্দোলন সেটি কিন্তু ছড়িয়ে পড়লো। অবশেষে তারা এই পোপ এবং বিভিন্ন প্রদেশের রাজারা মেটার্নিকের আশ্রয় গ্রহণ করলেন এবং মেটার্নিক কড়া হাতে সেগুলিকে দমন করে দিলেন। এমনকি গ্রিসে যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল 1824 খ্রিস্টাব্দে, সেখানে রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার সাহায্য করতে এগিয়ে এসেছিলেন, কিন্তু মেটার্নিক কিন্তু তাকে বাধা দেয় সাহায্য করার জন্য। এইভাবে তিনি সারা ইউরোপের প্রতিক্রিয়াশীল শাসন ব্যবস্থা গড়ে তুলেছেন। এই জন্য অনেকেই তাকে ইউরোপের প্রধানমন্ত্রী বা ইউরোপীয় রক্ষণশীলতার জনক বলেও কিন্তু অভিহিত করা হয়। 1848 খ্রিস্টাব্দে কি হলো, ফ্রান্সে আবার বিপ্লব শুরু হলো। এই বিপ্লবের নাম হলো ফেব্রুয়ারি বিপ্লব। এই ফেব্রুয়ারি বিপ্লবের আঘাতে মেটার্নিক তন্ত্র পুরোপুরি কিন্তু পতন হয়ে গেল এবং অবশেষে মেটার্নিক ইংল্যান্ডে আশ্রয় গ্রহণ করলো। তো আশা করি এই পয়েন্টটিকে তোমরা যদি কিছু কিছু টার্ম মনে রাখো, যেমন কনসার্ট অফ ইউরোপ গঠন করা হয়েছিল 1815 খ্রিস্টাব্দে, এটি কী জন্য হয়েছিল। এছাড়াও জুলাই বিপ্লবের ফলে সমগ্র ইউরোপে কোন কোন দেশে কী কী প্রভাব পড়েছিল, যেমন ইতালিতে পার্মা মডেনা পোপে গণ আন্দোলন শুরু হয়, স্পেনে গণ আন্দোলন শুরু হয়, ইতালির নেপলস এবং পিডমন্টে বিদ্রোহ শুরু হয়। ঠিক আছে, তারপর হচ্ছে গ্রিসের স্বাধীনতা সংগ্রাম। এই যদি ছোটো ছোটো টার্মগুলো মনে রাখো তাহলে নোটটা কিন্তু সাজাতে খুব সুবিধা হবে আর মনে রাখতেও সুবিধা হবে। তো আমরা পরের পয়েন্টটি আলোচনা করবো এখন। তো অবশেষে আমরা পয়েন্ট করব মেটার্নিক তন্ত্রের ব্যর্থতার কারণ। কি কি কারণে মেটার্নিক তন্ত্র ব্যর্থ হয়েছিল। আমরা দেখতে পাই 1815 খ্রিস্টাব্দ থেকে 1822 খ্রিস্টাব্দ পর্যন্ত মেটার্নিকের যে একটা ফ্যান ফলোয়িং বলতে পারি আমরা, বা একটা জনপ্রিয়তা সমগ্র ইউরোপে কিন্তু ছিল। পরে কিন্তু ধীরে ধীরে জুলাই বিপ্লব এবং ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে সেটি কিন্তু একদম পুরোপুরি মেটার্নিক যে পদ্ধতি সেটা পুরোপুরি একদম শিথিল হয়ে যায়। ঠিক আছে, তো কি কি কারণে ব্যর্থ হয়েছিল আমরা দেখে নিই। তো এখানে 1 নম্বর বলা আছে যে মেটার্নিক অতিরিক্ত রক্ষণশীলতা প্রয়োগ করেছিলেন এবং সমকালীন যুগে যে ভাবধারা সেটিকে কিন্তু মেটার্নিক বুঝতে পারেনি। তো পরের পয়েন্টটি হলো মেটার্নিক পদ্ধতি ছিল নেতিবাচক, দমননীতিমূলক এবং সুবিধাবাদী। ঠিক আছে, তো সব কিছু দমনমূলক দিয়ে করলেই হয় না। ঠিক আছে, ফরাসি বিপ্লবের ধ্বংসাত্মক দিকের প্রতি মেটার্নিকের দৃষ্টি পড়েছিল, বিপ্লবের গঠনমূলক দিকগুলি তিনি দেখতে পাননি। অর্থাৎ ফরাসি বিপ্লবের ফলে কি করে ফ্রান্সের যে রাজতন্ত্র, পূর্ব রাজতন্ত্র, সেটি ধ্বংস হয়ে গেল, কিন্তু কি করে যে এই বিপ্লবে যে স্ট্রাকচার গঠন করা হয়েছিল সেটি কিন্তু মেটার্নিক দেখতে পায়নি। অবশেষে আমরা বলতে পারি মেটার্নিক পদ্ধতির প্রয়োগের ক্ষেত্রে ইউরোপের সব দেশ কিন্তু সহায়তা করেনি। বাস্তব অবস্থা উপলব্ধি করতে না পারাই তার এই প্রতিক্রিয়াশীল নীতির বিফলতার প্রধান কারণ হয়ে উঠেছিল।
তো এইভাবে আমরা ব্যর্থতার কারণটিকে সাজিয়ে লিখব। ঠিক আছে? তো আমরা পরে অবশেষ বাকি পয়েন্ট যেটা আছে মূল্যায়ন, সেটা সম্পর্কে আমরা আলোচনা করছি। তো মূল্যায়ন সম্পর্কে বলে রাখি, মেটারনিক সমগ্র ইউরোপকে বলেছিলেন যে যুদ্ধ নয়, আমরা এখন শান্তি চাই। তিনি এই ফিলোসফিটাই কিন্তু সমগ্র ইউরোপে ছড়িয়েছিলেন যে এখন যুদ্ধ নয়, এখন শান্তি, যাতে গণ আন্দোলনগুলোকে দমিয়ে রাখা যায়। ঠিক আছে? তো মেটারনিক এই নীতি প্রয়োগ করে 30 বছর কিন্তু শান্তি দিতে পেরেছিলেন ইউরোপকে, এবং সেই সময় ইউরোপের সাহিত্য, শিল্প এবং সংস্কৃতির যথেষ্ট বিকাশ হয়েছিল, যেটা আমরা ইউরোপের বিভিন্ন ছবিগুলো দেখতে পাই। ঠিক আছে? তার বিরুদ্ধে বলা হয় যে প্রতিক্রিয়াশীল রাজনৈতিক মেটারনিক ধর্মযুগকে উপেক্ষা করে ইতিহাসের গতির বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেন। তিনি ফরাসি বিপ্লবের ধ্বংসাত্মক রূপই দেখেছিলেন, কিন্তু নতুন যুগের আগমন ধ্বনি তিনি শুনতে পাননি। অর্থাৎ ফরাসি বিপ্লবের ফলে রাজতন্ত্র বা পুরাতন তন্ত্র ধ্বংস হয়ে গেছিল, কিন্তু কি করেছেন, গণতন্ত্র অর্থাৎ নতুন যে কনসেপ্ট চলে আসলো, সেই যুগটাকে কিন্তু মেটারনিক বুঝতে পারেনি, অর্থাৎ আগমন ধ্বনি শুনতে পাননি, বুঝতে পারেননি যে গণতন্ত্র, জাতীয়তাবাদ, উদারপন্থাই হলো আগামী দিনের ইতিহাসের নিয়ামক। ঠিক আছে বন্ধুরা, আজকে আমি ভিডিওটি এতটুকুই রাখছি। তো আশা করি ভিডিওটা আপনাদের সবাইকে ভালো লাগবে, এবং যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুদেরকে। ধন্যবাদ।